১.৫ বছর আগে হওয়া ২৪-এর গণ অভ্যুত্থানের অগ্রভাগে থাকা নারীদের নানা কায়দায় কোণঠাসা করে স্লাট শেমিং করে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিভিন্নভাবে পুরুষরা তো বটেই, কিছু নারীও জানিয়ে দিয়েছেন নারীর নেতৃত্ব হারাম। ৫% নারী প্রার্থী থাকা বাধ্যতামূলক এমন সনদে সই করে আসা দলের নারী প্রার্থীর সংখ্যা শূন্য বা নামে মাত্র রেখে দলীয় নেতারা চালিয়ে যাচ্ছেন সমতার প্রচার। এই রকম একটা সময়ে দাঁড়িয়ে আজকের দিনটা কিছুটা ভয়ে, উৎকণ্ঠায় কিংবা গৌরবের জায়গা থেকে বিশেষ। কারণ ১৯৯৫ সালের এই দিনে, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি মারা যান ব্রিটিশ বিরোধী বিপ্লবী কল্পনা দত্ত। কে এই কল্পনা দত্ত? আমরা আমাদের ইতিহাস বইতে কল্পনা দত্ত নামের এক বিপ্লবীর কথা পড়েছি ঠিকই, কিন্তু তিনি আসলে কে ছিলেন তা জানার তাগিদ খুব কমই অনুভব করেছি। ১৯১৩ সালে চট্টগ্রামে জন্ম হয় কল্পনা দত্তের। আদর্শে বামপন্থী এই নারী পরিণত বয়সে যোগ দেন মাস্টারদা সূর্য সেনের দলে। তিনি ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদারের সহপাঠী। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে কজন নারী নিজেদের সাহসিকতা ও ত্যাগের মাধ্যমে ব্রিটিশ রাজের ভিত নাড়িয়ে দিয়েছিলেন, কল্পনা দত্ত তাদের মধ্যে অন্যতম। স্বয়ং রবীন্দ্রনাথ তাকে অগ্নিকন্যা বলে ডেকেছিলেন। ১৯২৯ সালে মেট্রিক পাশ করার পর কল্পনা দত্ত কলকাতা আসেন ও বেথুন কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। কলেজ জীবনেই তিনি নানা রকম বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। শহীদ ক্ষুদিরাম ও কানাইলাল দত্তের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি যোগ দেন ছাত্রী সংঘে। ১৯৩০ সালে তিনি চট্টগ্রামে ফিরে যান এবং পূর্ণেন্দু দস্তিদারের মাধ্যমে মাস্টারদা সূর্য সেনের সাথে পরিচিত হয়ে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে যোগ দেন। সেই সময় নারীদের বিপ্লবী দলে প্রবেশের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা ছিল, কিন্তু মাস্টারদা এই নিয়ম শিথিল করে কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদারকে তাদের দলে গ্রহণ করেন। কলকাতা থেকে ফেরার সময় তিনি গোপনে কিছু বিস্ফোরক নিয়ে আসেন। এছাড়া তিনি গান কটনও তৈরি করেছিলেন। সে সময় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃবৃন্দ গণেশ ঘোষ, অনন্ত সিংহ, লোকনাথ বল বিচারাধীন বন্দী ছিলেন। তাদের সাজা রুখতে তিনি বেশ কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। নেতৃবৃন্দের পালানোর জন্য তিনি কোর্ট এবং জেল ডিনামাইট দ্বারা উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এই পরিকল্পনা ফাঁস হয়ে যায়। ১৯৩১ সালে সূর্য সেন কল্পনা দত্ত ও প্রীতিলতাকে চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণের দায়িত্ব দেন, কিন্তু তার ১ সপ্তাহ আগেই তিনি গ্রেপ্তার হন। জামিনে মুক্তি পেয়ে কিছুদিন আত্মগোপন করে থাকার পর ১৯৩৩ সালের ১৭ ফেব্রুয়ারি পুলিশ তাদের গোপন ডেরা ঘিরে ফেলে। তিনি তখন পালাতে সক্ষম হলেও পরবর্তীকালে পুলিশের হাতে ধরা পড়েন এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। ১৯৩৯ সালে মুক্তির পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। এরপর ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়ে যান। ১৯৪৩ সালে সিপিআই নেতা পিসি যোশীর সাথে তার বিয়ে হয়। পরে চট্টগ্রাম ফিরে দলের কৃষক ও নারী সংগঠনকে চাঙ্গা করেন। ১৯৪৬ সালে সিপিআই প্রার্থী হয়ে চট্টগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু জয়ী হতে পারেননি। ১৯৪৭ সালে দেশভাগের পর ভারতে চলে যান। সূর্য সেনের দলে টিকে থাকা সদস্যদের মধ্যে কল্পনা দত্ত ছিলেন অন্যতম, যিনি চট্টগ্রাম বিদ্রোহের রক্তক্ষয়ী সংগ্রামের প্রতিটি খুঁটিনাটি বিষয় জানতেন। মৃত্যুর আগে কল্পনা দত্ত চট্টগ্রাম বিদ্রোহের প্রতিটি মুহূর্তের বিবরণ তার পুত্রবধূ মানিনী চ্যাটার্জির কাছে বর্ণনা করেছিলেন। এই বর্ণনা থেকে মানিনী একটি নন ফিকশন উপন্যাস লেখার অনুপ্রেরণা পান, যার নাম ডু অ্যান্ড ডাই, দ্য চিটাগাং আপরাইজিং। এই বইটি কেবল চট্টগ্রাম বিদ্রোহের একটি স্মারক নয়, বরং একদল কিশোর এবং তাদের সাহসী নেতা সূর্য সেনের সংগ্রামের ইতিহাস, যিনি একাই প্রতাপশালী ব্রিটিশ সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এই বিদ্রোহে যে কজন কমরেড টিকে ছিলেন, কল্পনা দত্ত তাদের মধ্যে একজন। হয়তো কল্পনা দত্ত বেঁচে ছিলেন এই কারণে, যাতে তিনি চট্টগ্রাম বিদ্রোহের পেছনে সেই আত্মত্যাগের গল্প পুনরায় বিশ্ববাসীকে শোনাতে পারেন।